Hello, myself Dr. Saurabh Mridha. আমি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, কুলাই রুরাল হসপিটাল। অনেক দিন পর আমি ইয়েতে আসছি, মানে ভিডিওতে আসছি, কারণ কোভিডের সময় অনেকবার ভিডিও করেছিলাম জনগণের সচেতনতার জন্য। এবার আরেকবার সেরকম করার একটা সময় হয়ে এসছে। তো আজকে আমার ভিডিওটার মেন কারণ হচ্ছে একটা আতঙ্ক আবার একটা সবার মধ্যে জেগে উঠেছে। সেটা হচ্ছে, সে আতঙ্কের নাম হচ্ছে গুলেনবেরি সিনড্রোম। এই নিয়ে আমি কটা কথা বলতে চাই। মেনলি আমি বর্তমানে কুলাই রুরাল হসপিটালের ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। তো এই নিয়ে আমি যেটা বলতে চাই যে আজ মহারাষ্ট্রে যেটা দেখছি যে প্রায় ৭৩ জন শিশু গুলেনবেরি সিনড্রোমে আক্রান্ত। তো আমায় এটা আইডিয়াটা দিতে চাই যে গুলেনবেরি সিনড্রোমটা কি। গুলেনবেরি সিনড্রোম হচ্ছে এমন একটা রোগ, যে রোগটা মেনলি আমাদের স্নায়ুতন্ত্র মানে নার্ভাস সিস্টেম প্যারালিসিস করে। কি প্যারালিসিস করে? এটাকে বলবো অ্যাসেন্ডিং প্যারালিসিস। অ্যাসেন্ডিং প্যারালিসিস কি? অ্যাসেন্ডিং প্যারালিসিস হচ্ছে মেনলি এমন প্যারালিসিস, যে প্যারালিসিসটা আমাদের প্রথমে হাত বা পা থেকে আস্তে আস্তে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যায়। মানে প্রথমে আমাদের হাত পায়ের যে নার্ভগুলো সেগুলো অ্যাফেক্টেড হবে, তারপরে ওটা আস্তে আস্তে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যাবে, পেরিফেরি টু সেন্টার। দিস ইজ কল্ড অ্যাসেন্ডিং। আর ডিসেন্ডিং প্যারালিসিস কাকে বলে? যেটা কমন, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরিতে আসে। তো গুলেনবেরি সিনড্রোম হচ্ছে জেনারেলি সেটা। এছাড়াও এরকম আরও অনেক সিমিলার নাম পাবেন, যে মিলার ফিশার সিনড্রোম বা মোটর নিউরোনাল অ্যাক্সোনোপ্যাথি, যেগুলো অনেকটাই গুলেনবেরির মতো সিনড্রোম প্রকাশ করে। তো গুলেনবেরি সিনড্রোম বেসিক্যালি হয়টা কি? বেসিক্যালি এটা আমাদের বাচ্চা থেকে ইয়াং এজ গ্রুপটা, এটা হতে পারে সবারই, ৮ থেকে ৮০ সবারই হতে পারে, কিন্তু বাচ্চা এবং রিসেন্ট যারা মানে ইয়াং এজ গ্রুপ, যারা বয়স তুলনায় কম, উইদিন 30 ইয়ার্স, তাদের ক্ষেত্রে আমরা যে স্টাডি করে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে কিন্তু গুলেনবেরি সিনড্রোম হওয়ার চান্স বেশি। এবং আপনারা সেটাই দেখবেন যে পুনেতেও যেটা হচ্ছে, বেশিরভাগই হচ্ছে আপনাদের বাচ্চারাই আক্রান্ত হচ্ছে। তো গুলেনবেরি সিনড্রোমে তো একটা অ্যাসেন্ডিং প্যারালিসিস বললাম। এটার আগে কি হয়, সিমটম কি হয়? মেনলি সেরকম কিছু সিমটম নয়, নর্মাল আমাদের যেরকম শ্বাসনালী বা খাদ্যনালী, যদি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটার যদি আক্রমণ হয় তাহলে আপনার পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে। আর যদি আপনার সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন হয় তাহলে আপনার লাংসে কিছু সমস্যা দেখা দিতে পারে। তার মানে কিছু রেসপিরেটরি প্রবলেমস থাকতে পারে, বা কিছু পেটজনিত সমস্যা হতে পারে, বা ফিভার আসতে পারে। এবং সেটা বেশি মারাত্মক কিছুও নয়। তারপরে হঠাৎ করে দেখবেন যে আস্তে আস্তে আপনার হাত এবং পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়, এবং মোস্ট কমনলি এটা নিউরোপ্যাথিক পেন। নিউরোপ্যাথিক পেন মানে কীরকম? যে আস্তে আস্তে ঝিনঝিন 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 করে ব্যথা, বা হচ্ছে প্রচণ্ড পিন ফোটানোর মতো যে ব্যথা, সেই রকম ব্যথা হবে। ব্যথা হওয়ার পরে সেই আস্তে আস্তে জায়গাটা অসাড় হয়ে যায়, মানে নামনেস হয়। দ্যাট মিনস ইট স্টার্টেড ফ্রম আ পিন prick pain, and starting from a neuropathic pain, then it gradually it goes up to numbness, and then finally এটা রেজাল্ট করে প্যারালিসিসে। এবং এই প্যারালিসিসটা কি? প্রথমে হাত আর পাটা প্যারালিসিস হবে, এবং তারপরে প্রথমে যেটা হবে, হাঁটতে চলতে অসুবিধা হবে, মানে পায়ে চলতে গেলে অসুবিধা হবে, এবং তারপরে আস্তে আস্তে দেখবেন পেশেন্ট অসাড় হয়ে গেছে, হাত আর পা চলছে না। যদি মাসেল পাওয়ার টোন বলে আমাদের একটা কথা হয়, মাসেলের যদি টোন আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদমই সে প্যারালিসিস হয়ে যায়, হয়ে তার হচ্ছে মোটামুটি টোন 0 হয়ে যায়, মাসেল পাওয়ার 0, মানে সে হাত পা ভলেন্টারিলি তুলতেই পারবে না, নিজের ইচ্ছে সে তুলতেই পারবে না।
এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে ওটা এফেক্ট করবে, যে তারপরে শ্বাসনালীতেও আস্তে আস্তে সেটা এফেক্ট করবে এবং সে শ্বাস নিতে পারবে না এবং সে আস্তে আস্তে পেশেন্ট ভেন্টিলেটরি সাপোর্টে চলে যাবে, মানে আইসিইউ সাপোর্টে চলে যাবে। তাকে ভেন্টিলেশন দিতে হবে, মানে ভেন্টিলেশন মানে হচ্ছে কৃত্রিম শ্বাসযন্ত্র, কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এই জিনিসটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? মেনলি যেটা বাঁচতে পারি, যে আমাদের যে শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ভালো করে ফুটিয়ে খেতে হবে, মাস্ক ইউজ করতে হবে, কারণ এটা শ্বাসনালীর মাধ্যমেও ইনফেকশন হতে পারে, আবার খাদ্যের মাধ্যমেও ইনফেকশন হতে পারে। সুতরাং আমরা যে খাদ্য ফল টলগুলো এই ভেজিটেবলসগুলো খাচ্ছি, শাকসবজিগুলো খাচ্ছি, সেটা যথেষ্ট ভালো করে ধুয়ে তারপরে সেটাকে ফুটিয়ে তারপরে রান্না করে খেতে হবে। হ্যাঁ, বা ফোটানোটা একদম প্রপার বয়েলড করতে হবে। 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করতে হবে। বয়েল করে তারপরে খেতে হবে। মানে না ধুয়ে, না পরিষ্কার করে, কোনো রকম কোনো প্রিকশন না নিয়ে ডাইরেক্ট কাঁচা খেয়ে নিলাম, এই জিনিসটা করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে মাস্ক ইউজ করতে হবে। এবং আমাদের যে শ্বাসনালীর মাধ্যমে ইনফেকশানগুলো সেগুলো মাস্ক ইউজ করতে হবে, বারবার হাত ধুতে হবে এবং খাওয়া দাওয়ার আগে বারবার হাত ধুতে হবে, আর প্রপার হাইজিন মেনটেন করতে হবে। এটা গেল প্রিভেনশন। যদি ট্রিটমেন্ট হয়, এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট জেনারেলি হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, মানে যা যা আছে, যেমন ধরুন আস্তে আস্তে যখন প্যারালিসিস হয়ে যাবে, তার আগে যখন পেন হবে, যখন সেই পেন ম্যানেজমেন্ট করা, তারপরে যখন নিউরোপ্যাথিক পেন হবে, নিউরোপ্যাথিক পেনের ম্যানেজমেন্ট। নিউরোপ্যাথিক পেন জেনারেলি আমরা কীরকম প্রিগাবালিন বা গাবাপেন্টিন এরকম টাইপের ওষুধ দিই, ঠিক আছে। তারপরে যখন ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া, হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে আমরা যেরকম ম্যানেজমেন্টগুলো করি, ABC, এআরওই মেনটেন করা, ব্রিদিং মেনটেন করা, সার্কুলেশন মেনটেন করা, সেই রকমভাবে সব মেনটেন করতে হবে। আর যেটা হচ্ছে তার সাথে যে আপনার ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট মেনলি হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ আর হচ্ছে ইমিউনোগ্লোবিউমিন থেরাপি, মানে আমাদের শরীরের যে ইমিউনিটিটা কমে যাচ্ছে, যে কারণে আমরা জানি যে এক্ষেত্রে আমাদের ইমিউনোগ্লোবিউমিন কি, সেই জিনিসটা জানতে হবে। ইমিউনোগ্লোবিউমিন হচ্ছে মেনলি যে 5 রকমের ইমিউনোগ্লোবিউমিন থাকে, যেটা হচ্ছে IgG, যেটা সব থেকে বেশি পরিমাণে থাকে, যেটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ডাইরেক্ট চলে যায়, ঠিক আছে। IgG, IgM, IgD, IgE, IgA, এই 5 রকমের ইমিউনোগ্লোবিউমিন থাকে। সেই ইমিউনোগ্লোবিউমিনগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। মায়ের বডির থেকে, মায়ের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বাচ্চার দেহে পৌঁছায় ইমিউনোগ্লোবিউমিন। এই ইমিউনোগ্লোবিউমিনটায় পেশেন্ট যখন এই রোগ দ্বারা আক্রান্ত হয়, তখন পেশেন্টের ইমিউনোগ্লোবিউমিনের টা বাইরের থেকে সাপোর্ট দিতে হয়, যাতে তার শরীরে ইমিউনোগ্লোবিউমিনের পরিমাণটা বাড়ে। তো এই হচ্ছে মেনলি ব্যাপার, এটাই করতে হবে। আর পেশেন্ট মোটামুটি, আমি সেই জন্যই বলছি যে আমাদের সবসময় একটা জিনিস জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা আগেই প্রথমে প্যানিকড হব না, অযথা একদম প্যানিক করবেন না। আমি যেগুলো বললাম, যে ভালো করে নিজের হাইজিন মেনটেন করুন, হাত ফাত বারবার ধোবেন, বারবার আপনার মাস্ক ইউজ করবেন, এবং হচ্ছে আপনার শাকসবজিগুলো ভালো করে ফুটিয়ে খাবেন, ভালো করে পরিষ্কার করবেন, তাহলেই কিন্তু আপনারা অনেকটাভাবে এটাকে প্রিভেন্ট করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।